রহস্যপিডিয়া উইথ সৌভিক। নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। তোমাদের জন্য আবারও একটা নতুন গল্প নিয়ে ফিরে এসেছেন গোয়েন্দা অভি সেন। আজকের গল্পের নাম রোহিণী অন্তর্ধান রহস্য। চলো তাহলে রহস্যের সমাধানে লেগে পড়া যাক। কলকাতা শহরের একটা অদ্ভুত চরিত্র আছে। শীতকালে এখানে সন্ধ্যা নামলে কুয়াশা শুধু আকাশে নামে যে তাই নয়, কুয়াশা নামে মানুষজনের মনেও। ডিসেম্বরের সন্ধে আমি আমার জানলার পাশে বসে এক কাপ লিকার চায়ে চুমুক দিচ্ছিলাম। লালবাজারের একটা পুরনো খুনের ফাইল পড়ছিলাম মন দিয়ে। এমন সময় একটা ফোন এলো। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। অভিদা বলছেন? হ্যাঁ বলছি। নমস্কার দাদা, আমি অনন্যা মুখার্জি বলছি। হ্যাঁ নমস্কার। খুব বিপদে পড়ে আপনাকে ফোন করলাম দাদা, প্লিজ আমার মেয়েকে বাঁচান। ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। কি হয়েছে বলুন। আমার মেয়ে নিখোঁজ। কতক্ষণ হলো নিখোঁজ? আজ নিয়ে 2 দিন হয়ে গেল। হোয়াট? 2 দিন? কি বলছেন? পুলিশে গিয়েছেন? হ্যাঁ, কিন্তু ওরা বলছে মেয়ে হয়তো পালিয়ে টালিয়ে গেছে, ওই প্রেম ঠেমের ব্যাপার। কিন্তু আমি জানি আমার মেয়ে এমন কিছু করবে না। আমার মন বলছে জানেন, ওর হয়তো কিছু হয়েছে। প্লিজ প্লিজ বাঁচান ওকে। বুঝলাম যে কেসটা জটিল এবং প্রশাসন খুব একটা গা করছে না, ফলে আমাকেই নামতে হবে মাঠে। ঘটনার গুরুত্ব বুঝে আমি ঠিক করলাম সরাসরি বাড়িতে গিয়ে কথা বলবো। ঠিকানা জানতে চাইলাম। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনার ঠিকানাটা আমায় হোয়াটসঅ্যাপ করে দিন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। আমি সন্ধ্যার পর যাচ্ছি। হ্যাঁ, আমি বালিগঞ্জ সার্কুলার রোডে থাকি। এক্ষুনি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, প্লিজ আপনি আসুন। ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না, আমি দেখছি বিষয়টা। রাত 8:30 নাগাদ আমি পৌঁছলাম বালিগঞ্জ সার্কুলার রোডের এক অ্যাপার্টমেন্টে। 7th ফ্লোরে মুখার্জিদের ফ্ল্যাট। দরজা খুললেন অনন্যা মুখার্জি। বছর 45 বয়স, পরনে সালোয়ার কামিজ আর চোখে উৎকণ্ঠা। ঘরে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন স্বামী অভিজিৎ মুখার্জির সঙ্গে, আর কফি দেওয়ার সময় তিনি মেয়ের ছবি দেখালেন। মেয়ের নাম রোহিণী মুখার্জি, বয়স 21, যাদবপুর ইউনিভার্সিটিতে ইংলিশ অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। দেখতে সুন্দরী, কটা কটা চোখে জোরালো আত্মবিশ্বাস, ঠোঁটে হালকা হাসি। তবে চোখ দুটো বলছে এই মেয়ে কথা গোপন রাখতে পারদর্শী। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা অনন্যা দেবী, আপনি ওকে শেষ কখন দেখেছেন? পরশু সকালে, সকাল 8টা নাগাদ ইউনিভার্সিটির জন্য বেরিয়েছিল। তারপর আর ফেরেনি, ফোনটাও সুইচড অফ। আচ্ছা, কিছু মনে করবেন না, বলছি ওর কি কোনো সম্পর্ক ছিল, মানে কোনো লাভ অ্যাফেয়ার? ও কিছু বলতো না, একটু নিজের জগতে থাকতো। তবে বিশ্বাস করুন, পালানোর মতন মেয়েও নয়। পড়াশোনার চাপ ছিল? চাপ ছিল, কিন্তু ও সামলাতে পারত। ক্লাসে খুব ভালো রেজাল্ট করত। আমি রোহিণীর ঘরটা ঘুরে দেখলাম। ঘরটা অপেক্ষাকৃত ছোট কিন্তু গোছানো। ঘরের বাম দিকে একটা ডেস্ক, দেওয়ালে রবীন্দ্রনাথ আর ভার্জিনিয়া উলফের পোস্টার। ডেস্কে পড়ে আছে একটা খোলা ডায়েরি। সে ডায়েরিতে শেষ লেখা হয়েছে একটি কথা, আজ সন্ধ্যায় ওকে আবার দেখব। যদি কিছু হয় জানি না ফিরে আসবো কিনা। আমার একটু খটকা লাগলো, কার সাথে দেখা হওয়ার কথা লিখেছে মেয়েটি। পরের দিন সকালেই গেলাম যাদবপুর ইউনিভার্সিটিতে। লাইব্রেরি, ক্যাম্পাস, ক্যান্টিন সর্বত্র ঘুরলাম। রোহিণীর বন্ধুদের সঙ্গেও কথা বললাম। সবাই একটাই কথা বলল, লাস্ট 1 মাস ধরে ও একটু পাল্টে গিয়েছিল। চুপচাপ ক্লাসের এক কোনায় বসে থাকত আর শুধু ফোনে কার সাথে যেন কথা বলতো। একজন বলল, রোহিণী বালিগঞ্জে একটা প্রাইভেট টিউশন নিচ্ছিল কিছুদিন ধরে, এক বিজনেসম্যানের ছেলের কাছে আর কি। নাম মনে নেই, কিন্তু সন্ধেবেলা অ্যাপ ক্যাব বুক করে সেখানেই তো যেত। আমি টিউশন ক্লাস খুঁজে বার করতে অ্যাপ ক্যাবে হিস্ট্রি চাইলাম অনন্যার কাছে। দেখা গেল পরপর 3 সপ্তাহ ধরে সোহিনী সন্ধে 6টা নাগাদ একটাই ঠিকানায় গেছে, এলগিন রোড। এলগিন রোডে সেই বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। সেই ঠিকানায় পৌঁছালাম। একটি দোতলা আলিশান বাড়ি, লাল রঙের গাড়ি বারান্দায় দাঁড় করানো। দরজা খুললেন যিনি, জানলাম তার নাম রাহুল সামন্ত।
হ্যাঁ, ওর নাম রোহিণী, আমার ভাইপোকে পড়াতো। খুব শান্ত মেয়ে, কিন্তু হঠাৎই আর এলো না। ফোন করলেও ফোন ধরেনি। আচ্ছা রাহুলবাবু, শেষ দিন কি কিছু অস্বাভাবিক লেগেছিল? মানে রোহিণীর আচরণে কোনো অন্যরকম ভাব? না, তেমন না। তবে হ্যাঁ, ও যেন কিছু বলতে চাইছিল, কিন্তু থেমে গেল, আর চোখে জলও ছিল। এরপরে কথা বললাম ওই বাড়ির ড্রাইভার রঘুর সঙ্গে। সে বলল, মাঝে মাঝে রোহিণী ম্যাডামকে আমি গাড়ি করে বাড়ি ছেড়ে আসতাম বাবু। একদিন উনি বাড়ি যাওয়ার আগে গিয়েছিলেন ডালহৌসির দিকে, বলেছিলেন একটা অফিসে যেতে হবে। তারপর থেকেই উনি একটু অদ্ভুত আচরণ করতে লাগলেন। ডালহৌসি? স্ট্রেঞ্জ। সেখানে কি রোহিণীর কেউ চেনা ছিল? জানতে হবে। আমি ডালহৌসি গিয়ে খুঁজে পেলাম সেই বাড়ি যে বাড়িতে রোহিণী গিয়েছিল। অফিসই বটে, তবে পুরনো ইটের গাঁথনি, আর নিচে ছোট্ট একটা সাইনবোর্ড, লেখা আকাশ এন্টারপ্রাইজ। ভিতরে ঢুকে এক বয়স্ক লোককে পেলাম। তার সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করলাম। আচ্ছা, রোহিণী বলে কেউ এসেছিল কদিন আগে আপনার অফিসে? রোহিণী? হ্যাঁ, এসেছিল কিছু কাগজ চেক করতে। তার বাবা এখানে একসময় কাজ করতেন, পরে হঠাৎ একদিন দুর্ঘটনায় মারা যান। কাগজ? কি কাগজ? ল্যান্ড পেপার। একাধিক জায়গায় নাম ছিল তাতে, কিন্তু বলেছিল কাউকে যেন না জানাই। রোহিণীর বাবা দুর্ঘটনায় মারা যান, অথচ তার নামে গোপন সম্পত্তির নথি? মাই গুডনেস, কেউ কি জানতো এসব? রহস্যটা তো আরো ঘনীভূত হচ্ছে। রাতেই ফিরে এলাম মুখার্জি বাড়ি। কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে পেলাম একটা পুরনো ড্রয়ারের ফাইল, যেটা আগে চোখে পড়েনি। তাতে পুরনো একটা ফটো আর একটা চিঠি। সেই চিঠিতে লেখা, আমি জানি কেউ আমাদের ফলো করছে। যদি কিছু হয়, রোহিণীকে ওসব থেকে দূরে রেখো। ওকে সত্যিটা বলো না, যতদিন না ও নিজে খুঁজে পায়। নিচে সাইন, অভিজিৎ মুখার্জি। মানে রোহিণীর বাবা তো অভিজিৎ মুখার্জি। তাহলে এই চিঠিটা কার লেখা? আমি চিঠিটা পড়ার পর চুপচাপ অভিজিৎ বাবুর দিকে তাকালাম। দেখলাম অভিজিৎ বাবু মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন। সত্যি করে বলুন, আপনি কি ওর জন্মদাতা বাবা? তিনি মাথা নিচু করেই বললেন, না, আমি ওকে বড় করেছি। ওর আসল বাবা আমার দাদা, সৎ ভাই। দুর্নীতির কারণে পালিয়ে গিয়েছিলেন। রোহিণীর মা তখন গর্ভবতী ছিলেন। আমি বিয়ে করে ওকে নিজের নামেই বড় করি। রোহিণী এসব জেনে গিয়েছিল না? হ্যাঁ, সম্ভবত ওই অফিসে গিয়ে কাগজ দেখেই বুঝেছিল। ধীরে ধীরে আমার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হলো। কিন্তু এর পর যা ঘটল তা বলা যেতে পারে এই ঘটনার টার্নিং পয়েন্ট। এক রাতে পুলিশের কাছে খবর এলো বেহালার এক পরিত্যক্ত স্কুল বাড়িতে এক মেয়েকে পাওয়া গেছে আংশিক অচেতন অবস্থায়, গলায় একটি চেন, আর তাতে আর লেখা লকেট। হাসপাতালে পৌঁছে গেলাম আমি। হ্যাঁ, মেয়েটি রোহিণী। মাঝে 3 দিন হুঁশ ছিল না। চতুর্থ দিনে চোখ মেলে তাকালো। ঘটনার ব্যাপারে রোহিণীকে জিজ্ঞেস করতে সে জানালো, আমি পালিয়ে যাইনি, আমি খুঁজে বের করছিলাম সত্যিটা, কিন্তু কেউ সেটা জানতে দেয়নি। তোমার এই অবস্থা কে করলো? একজন আমাকে ফলো করছিল, আমি বুঝেছিলাম। ও বলছিল বেশি জানলে বিপদ হয়, কিন্তু আমি তো শুধু আমার জীবনের সত্যিটা খুঁজছিলাম। পুলিশ তদন্ত করে জানতে পারলো আকাশ এন্টারপ্রাইজে কাজ করত এমন এক ক্লার্ক যার সঙ্গে রোহিণী কথা বলেছিল। সেই লোকটি মুখ বন্ধ রাখতে চেয়েছিল, কারণ রোহিণীর বাবার নামে যে সম্পত্তি ছিল সেটি নকল কাগজ বানিয়ে আত্মসাৎ করার পরিকল্পনা চলছিল। রোহিণী সেটা বুঝে গিয়েছিল, আর তাই তাকে সরিয়ে দেওয়া হয়। 2 সপ্তাহ পরে রোহিণী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরল। মুখার্জি পরিবার আবার পূর্ণতা পেল, কিন্তু এবার সত্যটা সামনে নিয়ে। এবারও ডায়েরির পাতায় লিখে রাখলাম এই কেসটির সম্পূর্ণ অভিজ্ঞতা। আসলে কলকাতার বাতাসে তখনও শীতের আমেজ, কিন্তু কোথাও না কোথাও আবার কেউ হারিয়ে যাচ্ছে, আবার যেন কেউ কিছু লুকোচ্ছে। আর আমি রয়েছি সেই সমস্ত ঘটনার আড়ালে, নিঃশব্দে।